আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে জীবকোষ ও টিস্যু অধ্যায়ের প্রথম লেকচারটা করে ফেলেছি। আমরা প্রথম লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, জীবকোষ এবং কোষের সংখ্যা ও প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা যারা নতুন আজকে আমাদের ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা গিয়ে জীবকোষ ও টিস্যু অধ্যায়ের প্রথম চ্যাপ্টারটা দেখে আসো, প্রথম ক্লাসটা দেখে আসো, তাহলে তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবে। যদিও আজকের ক্লাসের সঙ্গে প্রথম ক্লাসের সেরকম কোনো সম্পর্ক নেই, তবুও আমি তোমাদেরকে বলতে চাই তোমরা প্রথম ক্লাসটা দেখে আসো, তাহলে তোমরা সুন্দরভাবে অর্থাৎ সিরিয়াল ওয়াইজ তোমরা ক্লাসগুলো করতে পারবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা যে তিনটে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি। তোমাদের অনেকেরই এই জায়গাটাতে একটু কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে কোষ প্রাচীর এবং ঝিল্লি নিয়ে। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি, এই দুইটা টার্ম নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন তৈরি হচ্ছে, ভাইয়া আসলে কোনটা কোষ প্রাচীর আর কোনটা কোষ ঝিল্লি। আচ্ছা দেখো তো, প্রাচীর প্রাচীর কথা অর্থ হচ্ছে কি পুরো কোনো আবরণ দিয়ে তৈরি হবে, তাই না? প্রাচীর কথা হচ্ছে কি পুরো কোনো আবরণ বা শক্তিশালী কোনো আবরণ। আর ঝিল্লি, দেখো তো ঝিল্লি মানেই ঝিল্লি কথাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ঝিল্লি কথা অর্থ হচ্ছে পাতলা আবরণ। তো দেখো, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, একটা হচ্ছে প্রাচীর পুরু আবরণ, আর ঝিল্লি দিয়ে আমরা মনে রাখবো কি ঝিল্লি কথা অর্থ হচ্ছে কি পাতলা আবরণ। আমি তোমাদেরকে এইটা দুইটা উদাহরণ দিয়ে মনে রাখতে চাই। বিশেষ করে আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি এই বিষয়টা তোমরা যদি গুলায় ফেলো যে ভাই কোনটা হচ্ছে কোষ প্রাচীর এবং কোনটা কোষ ঝিল্লি, আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিব। উদাহরণ নাম্বার 1, এক নম্বর উদাহরণ আমি তোমাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম, সিদ্ধ ডিমটা কিরকম দেখো, তুমি যদি একটা সিদ্ধ ডিমকে দেখো তাহলে কি বুঝতে পারবা যে ডিমের যখন খোসাটা ছড়ানো হয়, অর্থাৎ আমরা যখন ডিমটাকে কি তার আবরণ থেকে বের করে নিয়ে আসি, তখন তুমি দেখবা যে ডিমের কিন্তু উপরে একটা শক্ত আবরণ আছে, একটা শক্ত আবরণ, আবার নিচে দেখবা কিন্তু ডিমের একটা পাতলা আবরণ থাকে, অর্থাৎ ঝিল্লির মতো। তোমরা দেখে থাকবা, তোমরা যদি অনেকে ডিমকে যদি সূক্ষ্মভাবে, অর্থাৎ একটা সিদ্ধ ডিমকে তুমি যদি সূক্ষ্মভাবে ছিলাতে পারো, অর্থাৎ ছোলাতে পারো যদি, তাহলে তুমি দেখবা যে ওই ডিমটা ওঠানোর পর তুমি যখন ডিমটাকে ধরতে যাও তখন দেখবে যে একটা পাতলা ঝিল্লির মতো একটা আবরণ দেখাচ্ছে, এবং তোমাকে ওইটা ছিঁড়ে তারপরে তোমাদের কি ভিতরে দেখতে হচ্ছে। তাহলে বাইরে যে আবরণটা বা শক্ত যে আবরণটা রয়েছে, যেটা ডিমের বাহির থেকে দেখা যায়, সেটা হচ্ছে কি প্রাচীর, এবং যেটা ভিতর থেকে অর্থাৎ ডিমটা ছেলানোর পরে তুমি যে একটা পাতলা ঝিল্লির মতো আবরণ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি ঝিল্লি। আমি আশা করি তোমাদের প্রাচীর এবং ঝিল্লির টার্মটা ক্লিয়ার। উদাহরণ নাম্বার 1। আচ্ছা, এখন আমরা 2 নম্বর যে উদাহরণটা জানবো। 2 নম্বর উদাহরণটা কিরকম, আমি তোমাদেরকে, তোমরা অনেকে দেখেছো যে কি জানো, যে তোমরা বিভিন্ন পুকুরের প্রাচীর দেখেছো। দেখো, বিভিন্ন পুকুরের প্রাচীর বলতে কীরকম, তোমরা অনেক প্রজেক্ট দেখেছো, বিশেষ করে আমাদের যারা গ্রামে গঞ্জে থাকে তারা দেখবা যে বিশেষ করে ওদেরকে বেশি দেখা হয়, এবং যারা শহরে থাকে ওরা মূলত সেরকমভাবে তাদের চোখে পড়ে না। যে যারা গ্রামে থাকো তোমরা তারাই বুঝতে পারো খুব সহজে। বিভিন্ন প্রজেক্ট আকারে যখন কী করে মাছ চাষ করা হয় না। আচ্ছা, মনে করো যে একটা পুকুর বা মনে করো যে একটা মাছের প্রজেক্ট করলে এরকম একটা, এটা হচ্ছে তোমার পুকুরের আয়তন বা তোমার প্রজেক্ট, যেটা তুমি মাছ চাষ করবা তার আবরণটা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তোমার বাইরের লেয়ারটা, যেটা তুমি কি কাদা মাটি দিয়ে তৈরি করলাম, তাই না? মাটি বা কাদা মাটি দিয়ে যে আবরণ তৈরি করা হয় পুকুরের প্রাচীর, এটা হচ্ছে প্রাচীর। এবং তোমরা অনেকেই দেখবা যে কি করে আমরা কিন্তু এই যেন মাছ এখান থেকে বের হয়ে যেতে পারে না, কিন্তু যেন পানি বের হয়ে যায়, সেজন্য আমরা কি করি একটা নেট বা জালের মতো কিছু এখানে দিই না সামনে।
এরকমভাবে কিন্তু দেয়া হয়। কেন জানো? জানো এখান থেকে কোনো মাছ কি করতে পারে না, এই প্রাচীর ভেদ করে বাইরে যেতে পারে না, কিংবা কোনো লিকেজ এর মাধ্যমে যেন কোনো প্রাচীর ভেদ করে বাইরে যেতে পারে না কোনো মাছ। সেইটা হচ্ছে এই যে মাঝখানে যে নেট বা জালটা দিচ্ছি, তাই না? একটা খুব সূক্ষ্ম জাল, যেখানে তোমার শুধু পানিটা কি করতে পারে, পাস করতে পারে, বা কোনো মাছ সেখান থেকে কি করতে পারে না, পাস করতে পারে না। অর্থাৎ যদি এখানে কোনো লিকেজ থাকেও, এই লিকেজ দিয়ে শুধুমাত্র পানিটাই বের হয়ে যাবে, কোনো মাছ বের হতে পারবে না। তো সহজ উদাহরণ হচ্ছে এই বাইরের যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা কাদামাটি দিয়ে তৈরি, এটা হচ্ছে প্রাচীর। এটা কি? এটা হচ্ছে প্রাচীর। তাহলে এখন ঝিল্লি কোনটা? এই ভিতরে যে নেট জালটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ঝিল্লি। আরও কোনোদিন প্রাচীর এবং ঝিল্লি সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন তৈরি হবে? আমি আশা করি তোমাদের তৈরি হবে না, কারণ আমি তোমাদেরকে সুন্দরভাবে দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। একটা হচ্ছে সিদ্ধ ডিম, আর একটা কি পুকুরের প্রাচীর, বা যেখানে মাছ চাষ করা হয় যে প্রজেক্টগুলোতে, সেগুলো হচ্ছে প্রাচীর। অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, তুমি যদি সূক্ষ্মভাবে একটা কোষকে তাকাও, তাহলে তুমি দেখতে পারবা যে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি এই দুইটা মানে এমনভাবে লাগানো অবস্থায় থাকে, যেমনভাবে ডিম এবং তার কি আবরণটা যেভাবে লাগানো অবস্থা থাকে ঠিক সেরকমভাবে, মানে খুব বোঝা খুবই মুশকিল। সিদ্ধ ডিমের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যায়। আমি আশা করি তোমাদের কাছে এই পুরো টার্মটা ক্লিয়ার। তো দেখো, কোষ প্রাচীর, আমি যদি তোমাদেরকে কোষ প্রাচীর সম্পর্কে এখন ধারণা দিই, কোষ প্রাচীর সম্পর্কে তোমরা তো একটা বেসিক ধারণা পেয়ে গেছো, তাই না? যে কোষের প্রাচীর, কোষ প্রাচীর অর্থাৎ কোষের প্রাচীর। এই কোষ প্রাচীরটা মূলত 3 ধরনের পর্দা দিয়ে তৈরি। একটা হচ্ছে মধ্য পর্দা, এটা হচ্ছে প্রাথমিক স্তর, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি স্তর। কয়টা স্তরের কথা বলেছি? 3টা স্তর। একটা হচ্ছে কি মধ্য পর্দা, প্রাথমিক স্তর এবং সেকেন্ডারি স্তর। মূলত এটা কিন্তু 2টা স্তর দিয়ে তৈরি। তুমি যদি কোষ প্রাচীরটাকে একটু ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো কোষ প্রাচীরটা মূলত কিন্তু 2টা প্রাচীর দিয়ে তৈরি। একটা হচ্ছে নাকি প্রথম স্তর, আরেকটা কথাটা দ্বিতীয় স্তর। কিন্তু প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর এই দুইটার শুরুতে কিন্তু মধ্য পর্দা দিয়ে শুরু হয়। কিভাবে? আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি একটা চিত্রের মাধ্যমে। দেখো, দেখো, তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা শুরুতে একটা এখানে রেখা দিলাম, সেটা হচ্ছে তোমার মধ্য পর্দা। এই মধ্য পর্দার সঙ্গে একদম লাগানো অবস্থায়, আমি যদি তোমাদের একটু ভালো করে বড় চিত্র দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে সহজেই। দেখো, এটা হচ্ছে মধ্য পর্দা। আচ্ছা, এই মধ্য পর্দার সঙ্গে সঙ্গে এইভাবে লাগানো একটা স্তর থাকে, এবং তার সাথে দুই দিকে এই স্তরটা হচ্ছে তোমার দুই দিকেই থাকবে, দুই দিকে একটা স্তর থাকবে, এবং এর সাথে আরো একটা লাগানো স্তর থাকবে। এর সাথে কি আরো একটা লাগানো সুন্দরভাবে একটা স্তর থাকবে। এটা তুমি যদি এটা কোষ প্রাচীরকে বুঝতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম এই বিষয়টা বুঝতে হবে। এটা মনে করো যে আর একটা কোষের ক্ষেত্রে, বা একটা কোষের ক্ষেত্রে দুইটা এরকম ভাবে লাগানো অবস্থায় থাকবে, এবং তারপরে কি আর একটা লাগানো অবস্থায় থাকবে। মূলত এরকম আর কি পুরো টার্মটা। তো দেখো, কোষ প্রাচীরে আমি একটা ক্ষুদ্র অংশ নিয়ে তোমাদেরকে কথা বলছি। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে কোষ প্রাচীরে কি আমি মধ্য পর্দা, এই যে তোমরা শুরুতে যে বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে শুধু একটা সুতা ছিল, সেটা হচ্ছে মধ্য পর্দা। এটা হচ্ছে কি মধ্য পর্দা, এবং এখান থেকে অর্থাৎ এই যে লেয়ারটা আছে,
এটা এই ভিতরে যে লেয়ারটা, এই ভিতরে যে লেয়ারটা আছে উভয় দিক থেকে, এইটাকে বলা হয় থাকে প্রথম স্তর বা প্রাথমিক স্তর। এটাকে কি বলা হয় থাকে প্রথম স্তর, এবং এই প্রথম স্তরের পরে যে লেয়ারটা বাকি আছে সেটাকে বলা হয় থাকে দ্বিতীয় স্তর। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি প্রথমে যে আমি সুতাটা টেনেছি সেটা কি ছিল? মধ্যপর্দা। তাহলে মধ্যপর্দার উপরে কি প্রথম স্তর, উভয় দিক থেকে কি প্রথম স্তর। প্রথম স্তর। এই প্রথম স্তরের পাশের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি দ্বিতীয় স্তর। এখন এখানে তোমাদের কিছু কিছু কোশ্চেন আছে যেরকম যে মধ্যপর্দা কি কি দ্বারা গঠিত, কি কি বস্তু দ্বারা গঠিত, সেটা হচ্ছে তোমার এইটুকু তোমাকে মনে রাখতে হবে যে মধ্যপর্দা কি কি দ্বারা গঠিত। এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, একটা হচ্ছে তোমার কি হেমিসেলুলোজ। আচ্ছা দেখো যেটা বলছিলাম মধ্যপর্দা কি সেলুলোজ, হেমিসেলুলোজ, এই দুইটা অংশ এবং আরও কিছু কিছু রয়েছে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন রয়েছে। এই তিনটা বিষয়, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা স্তর দ্বারা কি মধ্যপর্দা গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন এই সকল জাতীয় পদার্থ দিয়ে। এবং সেকেন্ড যেটা রয়েছে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সেলুলোজটা কি? আসলে আমি তোমাদেরকে এটাও ভেঙে বলছি। সেলুলোজ তোমরা সকলে জানো উদ্ভিদের যে প্রথম বা উদ্ভিদের কোষ প্রাচীরের যে প্রাথমিক খাদ্যটা তৈরি হয়, প্রাথমিক যে বিষয়টা দিয়ে উদ্ভিদের কোষ প্রাচীরটা গঠিত সেটা হচ্ছে কি সেলুলোজ এবং হেমিসেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিন মধ্যপর্দা। এবং দ্বিতীয় স্তরটাকে না প্রথম স্তরটাকে আমরা কি বলেছিলাম যে মধ্যপর্দার পরে আসবে কি প্রথম স্তর। প্রথম স্তরটা কি দ্বারা গঠিত? তাহলে দেখো এটা হচ্ছে প্রথম স্তরটাও এই সেলুলোজ এবং হেমিসেলুলোজ দ্বারা গঠিত। তোমাদের বইটা উল্লেখ করা নাই আর কি, এটাকে প্রথম স্তরে এই দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে কি সেলুলোজ আর একটা কি হেমিসেলুলোজ, এই দুটো কি প্রথম স্তরের মধ্যে থাকে। শুধু দ্বিতীয় স্তরটা যে ব্যতিক্রম, কারণ এখানে তোমার দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে পেকটিন ও সুবেরিন। বুঝতে পারছো? তাহলে দেখো কোষ প্রাচীরকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। মধ্যপর্দা, প্রাথমিক স্তর, সেকেন্ডারি স্তর। আমি তোমাদেরকে শুরুতে বলেছি মধ্যপর্দা কোনটা। শুরুতে যে পর্দাটা ছিল সেটাকে প্রথম যে স্তরটা ছিল সেটাকে মধ্যপর্দা। তারপরে আমি যেটা পাতা পাতা আর্ট করে দিয়েছি দুই সাইড দিয়ে, এটাকে দেখতেছি তোমরা কি প্রথম স্তর। এই প্রথম স্তরের সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তর। তাহলে মধ্যপর্দাটা কি কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা দ্বারা কি মধ্যপর্দা গঠিত। এবং এখানকার মধ্যে এই সেলুলোজ এবং হেমিসেলুলোজ এই দুইটা দিয়ে আবার কি গঠিত? প্রথম স্তরটা গঠিত, অর্থাৎ এই প্রথম স্তরটা সেলুলোজ এবং হেমিসেলুলোজ। শুধুমাত্র দ্বিতীয় স্তরকে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি পেকটিন এবং সুবেরিন দ্বারা গঠিত। আমি আশা করি তোমরা কোষ প্রাচীর স্তরটা বুঝতে পেরেছো। এবং এখানে আর একটা সুন্দর টপিকস রয়েছে, সেটা হচ্ছে দেখো একটা কোষ প্রাচীরের মধ্যে মাঝখানে কিছু ফাঁকা নালিকা রয়েছে, যেখানে ধরো কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, তাই না? একটা ফাঁকা নালিকা রয়েছে না? অর্থাৎ এখানে কিন্তু কোষের যে প্রাথমিক স্তর শুধুমাত্র মধ্যপর্দা রয়েছে, এখানে কি প্রথম স্তর এবং কি দ্বিতীয় স্তর নেই। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে বলা হয় কি জানো? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে প্রথমের স্তরটা, অর্থাৎ এই দুইটা মাঝখানে দুইটা কোষ প্রাচীর, অর্থাৎ দুইটা কোষ প্রাচীরের মধ্যপর্দা প্রাথমিক স্তর এবং দ্বিতীয় স্তর, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এটাকে বলা হয় দেখি প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটা কথাটার অর্থই হচ্ছে যে দুইটা
কোষে অর্থাৎ দুইটা কোষের মধ্যে এর মাধ্যমে অর্থাৎ এই নালিকার মাধ্যমে পানি অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ সাইটোপ্লাজমিক যে চলনগুলো রয়েছে বিভিন্ন পদার্থের সেই চলনগুলো ঘটে থাকে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে। তোমাদেরকে এইখানে মূলত এটা কতে কোশ্চেন করে, বোর্ড কোশ্চেন কতে কোশ্চেন করে প্লাজমোডেসমাটা কাকে বলে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লাজমোডেসমাটা বলতে বোঝাচ্ছে যে দুইটা কি কোষ প্রাচীর অর্থাৎ কোষ প্রাচীরের যে স্তরগুলো রয়েছে প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর অর্থাৎ দুইটা কোষ প্রাচীরের স্তরের মাঝখানে কি রয়েছে একটা ফাঁকা স্থান রয়েছে। এই ফাঁকা স্থানটাকে কি বলা হয় থাকে যার মাধ্যমে প্লাজমোডেসমাটা বলা হয়, যার মাধ্যমে সাইটোপ্লাজম অর্থাৎ দুইটা কোষের মধ্যে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে বিভিন্ন পদার্থগুলো আদান প্রদান হয়ে থাকে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা সহজ উদাহরণ, প্লাজমোডেসমাটা একটা আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কিছুটা এরকম দাঁড়াচ্ছে। দেখো এটা একটা বড় পানির ট্যাঙ্ক, দেখো আচ্ছা এইটা মনে করো যে একটা কোষ প্রাচীর, একটা কোষ এবং এটা একটা কোষ, দুইটা কোষ, এই দুইটা কোষের মধ্যে মাঝখানে যে সংযোগটা রয়েছে এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। অর্থাৎ যদি তুমি দুইটা কোষের মধ্যে যে বিভিন্ন পদার্থের আদান প্রদানগুলো হবে যে নালিকার মাধ্যমে সেটাকে বলা হয় কি প্লাজমোডেসমাটা, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। আমি আশা করি তোমরা কোষ প্রাচীর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। তোমাদের বই এর বাইরে আমি আশা করি আর কিছু নেই, আমি তোমাদেরকে একটু অতিরিক্ত পড়িয়ে ফেলেছিলাম সেটা। এখন কোষ প্রাচীরের কাজ কি তোমরা সকলে জানো যে একটা প্রাচীর কি কিসের কাছে কাজ করে, প্রধান কাজ তার সুরক্ষা দেয়া। একটা প্রাচীরের প্রধান কি কাজ কি তার সুরক্ষা দেয়া, তাই না? কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষকে সুরক্ষা দেয়া, বাইরের আঘাত থেকে রক্ষা করা, বিভিন্ন কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলো কি করা যে যেন বাইরের কোনো আঘাত এসে যেন অঙ্গাণুগুলোকে নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখা, অর্থাৎ একটা প্রাচীর। এই সুরক্ষা অর্থাৎ প্রাচীর কথা আমি তোমাদেরকে আরও একটু বিস্তারিতভাবে বলি, সেটা হচ্ছে একটা দেশের সেনাবাহিনীর মতো। সেনাবাহিনীর কাছে যাতে ভিতরে কোনো বিশৃঙ্খলা না বাজে, বাইরের দেশে কোনো শত্রু দেশে কোনো যেন কী করতে না পারে যে সেনা যেন ভিতরে প্রবেশ করতে না পারে, রক্ষা করা, অর্থাৎ দেশকে রক্ষা করা যেমন সুরক্ষায় প্রাচীরের কাজ হচ্ছে ঠিক সেরকম। আমি আশা করি তোমরা কোষ প্রাচীর সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছো। তাও আমি তোমাদেরকে একটা সামারাইজ করে দিচ্ছি। আমরা কোষ প্রাচীর কাকে বলেছিলাম, প্রাচীর কথা হচ্ছে যে পুরো আবরণ। কোষ প্রাচীরকে আমরা কত ভাগ করেছিলাম, 3 ভাগে। একটা কি মধ্যপর্দা, প্রাথমিক স্তর, একটা কি সেকেন্ডারি স্তর। আমরা তোমাদেরকে বলেছিলাম মধ্যপর্দা সেটা একদম মাঝখানে থাকবে, এই মধ্যপর্দার উপরে কি দুই দিকে থাকবে কি প্রাথমিক স্তর, তারপরে কি সেকেন্ডারি স্তর। প্রাথমিক মধ্যপর্দাটা কি দ্বারা গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। আবার দেখো এই দুইটা অর্থাৎ সেলুলোজ এবং হেমিসেলুলোজ মিলে আবার কি গঠিত, প্রথম স্তরটা গঠিত, এবং দ্বিতীয় স্তরটা হচ্ছে পেকটিন ও সুবেরিন দ্বারা গঠিত। ক্লিয়ার? আচ্ছা এখন দুইটা কোষ প্রাচীরের মাঝখানে কি থাকে একটা সাইটোপ্লাজমিক চলাচল করার জন্য একটা বিষয় থাকে বা একটা নালিকা থাকে। এই ক্ষুদ্র নালিকাটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই মাটা কথা অর্থ হচ্ছে নালিকা, মাটা কথা অর্থ হচ্ছে নালিকা, ক্ষুদ্র নালিকা, নালিকা, বুঝছো? নালিকা, এই যে ক্ষুদ্র নালিকা রয়েছে প্লাজমা অর্থাৎ দুইটা কোষ প্রাচীরের মাঝখানে যে নালিকা রয়েছে যার মাধ্যমে অন্যান্য কি করতে পারে যে দুইটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের পানীয় বা অন্যান্য যে পদার্থগুলো চলাচল করতে পারে অর্থাৎ ভারসাম্য রক্ষা করতে পারে। আমরা তোমাদেরকে একটা চিত্র দিয়ে বলেছিলাম, মনে করছো এটা একটা কোষ এবং এটা একটা কোষ, দুইটা কোষ, এই দুইটা কোষের মাঝখানে কি এই যে ক্ষুদ্র নালিকার মাধ্যমে সংযোগ বা বিভিন্ন ধরনের পদার্থগুলোকে চলাচল করতে পারে। এই টোটাল বিষয়টা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষেত্রে। আমি আশা করি তোমরা যখন তোমাদের বইটা সুন্দরভাবে রিডিং করো তোমরা এখান থেকে পুরোপুরি একটা ধারণা নিতে পারবা, তোমরা পুরোপুরি বুঝতে পারবা। দ্বিতীয় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর আমাদের ডান। এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। আচ্ছা দেখো তো প্রোটো কথা অর্থ কি দাঁড়াচ্ছে এবং প্লাজম, যেখানে তুমি প্লাজম কথাটা পাবা
কোন কথাটা? প্লাজম। এই প্লাজম কথাটার অর্থই হচ্ছে যে তোমার বিষয়টা তার আছে প্লাজম। প্লাজম হওয়ার অর্থ হচ্ছে যে সেটাকে বলা থাকে যে অর্ধ তরল, অর্থাৎ জেলির মতো। প্লাজম, প্লাজম কথাটা হচ্ছে জেলির মতো, জেলি। প্লাজম কথা অর্থ হচ্ছে কি যে জেলির মতো, জেলির মতো যেটাকে বলা থাকে প্লাজম। জেলির মতো কীরকম? আচ্ছা, তোমরা অনেকে জেলি খেয়েছো তাই না? পাউরুটির সঙ্গে মূলত আমরা জেলি খেয়ে থাকি। তো দেখো জেলিটা কীরকম হয়, একদম মনে করো হচ্ছে তোমার একদম লিকুইডও না, তরলও না, আবার কি একদম কঠিনও না। কঠিন এবং তলে কি মাঝখানে আঠালো অবস্থায়, তাই না? এটাকে বলা হয় কি জেলির মতো। অথবা আর একটা বিষয় তোমরা দেখে রাখছো যে তোমরা অনেকেই বিভিন্ন দেয়ালে কোনো কাগজ লাগানোর ক্ষেত্রে বা বইয়ের উপরে কোনো কাগজ লাগানোর ক্ষেত্রে তোমরা কি আঠা ব্যবহার করছো না? আইকা যেটাকে বলা হয় থাকে, ব্যবহার করছো না? হ্যাঁ, তোমরা সকলে জানো যে আমরা বিভিন্ন আঠা ব্যবহার করে থাকি কি বিভিন্ন জায়গায় কাগজ লাগানোর ক্ষেত্রে বা বিভিন্ন তোমার আর্টিকেলস যে বইয়ের মধ্যে নোট করার ক্ষেত্রে বিভিন্ন আঠা ব্যবহার করে থাকি। এই আঠা এবং প্লাজম বা জেলির মতো এই দুইটা কিন্তু কিছুটা সেম, বুঝতে পারছো? সহজ উদাহরণ হচ্ছে কি আঠা বা জেলির মতো যেটাকে বলা থাকে। অর্থাৎ তোমরা জেলি বা আঠা যে কোনো জায়গা দিয়ে মনে রাখতে পারো। তো আমি আশা করি প্রোটোপ্লাজম অর্থাৎ জেলির মতো, তাহলে তোমরা এখানে বেশি ধারণা পেয়ে গেছো যে প্রোটোপ্লাজম বলতে কি বোঝাচ্ছে। অর্থাৎ কোষের ভিতরে অর্ধ তরল। প্রোটোপ্লাজমের যে ডেফিনেশনটা তারা দিয়েছে সেটা হচ্ছে অর্ধ তরল। 1 নাম্বার, কোষের ভিতরে কি অর্ধ তরল। এখন অর্ধ তরল কথাটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? অর্ধ তরল কথাটার মিনিংটা দাঁড়াচ্ছে যে সেটা লিকুইডও না, আবার সেটা সলিডও না। বুঝছো? যে সেটা কি লিকুইডও না এবং সলিডও না, লিকুইড এবং সলিডের মাঝখানে। তাহলে কি বললাম যে সেটা কি লিকুইডও না আবার কি সলিডও না, অর্থাৎ কঠিনও না এবং তরলও না, কঠিন এবং তরলের মাঝামাঝি, একদম মিক্সার। কঠিন এবং তরলে কি মাঝামাঝি যেটা, সেটাকে বলা যায় কি কোষের ভিতরে অর্ধ তরল। এবার দেখো থকথকে জেলির মতো, অর্থাৎ কোষের ভিতরে অর্ধ তরল এবং থকথকে জেলির মতো। আমি তোমাদেরকে শুরুতে বলেছি প্লাজম কথা অর্থ হচ্ছে কি জেলির মতো। থকথকে জেলির মতো যে সকল বস্তু পাওয়া যায় তাদেরকে কি বলা হয় থাকে? প্রোটোপ্লাজম বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো যে কোষের ভিতরে অর্ধ তরল জেলির মতো যে সকল বস্তু পাওয়া যায়, থকথকে জেলি যে সকল বস্তু পাওয়া যায় সেগুলোকে কি বলা হয় থাকে? প্রোটোপ্লাজম বলে। এখন তোমাদের আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম, আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে তুমি একটা ডিফারেন্স কিভাবে করতে পারবা এবং পাশাপাশি তোমরা প্রোটোপ্লাজমকে আরও কিভাবে সহজে মনে রাখতে চাও। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো যে এটা একটা হচ্ছে স্যুপ এর বাটি। স্যুপ বলে ভুল হবে, সেটা হচ্ছে তোমার মনে করো তুমি লাচ্ছি খাচ্ছ, লাচ্ছি বা বিভিন্ন ধরনের যে ড্রিঙ্কসগুলো রয়েছে, যেমন দেখো লাচ্ছি, তাই না? এখন এই লাচ্ছির ভিতরে তুমি সহজ উদাহরণ মনে রাখবা, এই লাচ্ছির ভিতরে তুমি কি লাচ্ছির উপরে অনেকগুলো কি দেওয়া থাকে? বাদাম দেওয়া থাকে না? এখানে বাদাম দেওয়া থাকে, কিশমিশ দেওয়া থাকে, আবার অনেকগুলো বিভিন্ন সুস্বাদু যেমন হচ্ছে তোমার কাঠবাদাম দেওয়া থাকে, তারপরে অনেক প্রকারের তোমার হচ্ছে কিশমিশ সেখানে ইউজ করা হয়ে থাকে এবং আরও অনেক কিছু এখানে দেওয়া থাকে কিশমিশের ভিতরে, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু দেওয়া থাকে। তো সহজ হিসাব হচ্ছে যে ভিতরে যে তরলটা, অর্থাৎ লাচ্ছির ভিতরে যে তরলটা রয়েছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবং উপরের যে ফ্লেভার, অর্থাৎ উপরের মধ্যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের কি যে বাদাম বা কিশমিশ যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। আমি তোমাদেরকে যদি আরও একটা সহজভাবে বলতে চাই তাহলে প্রোটোপ্লাজমের উপরে কোষীয় অঙ্গাণুগুলো ভেসে থাকে। বুঝতে পারছো? কি বলেছিলাম যে এটা কি লাচ্ছি বলেছিলাম আমি। লাচ্ছি
দেখো এই লাচ্ছির মধ্যে কি রয়েছে, যে ভিতরে যে তরলটা অর্থাৎ লিকুইডটা বা দুধ বলো বা যেটাকে একটু গাঢ় প্রকৃতির হয় তাই না, জেলির মতো, সেটাকে আমরা কি বলছি প্রোটোপ্লাজম। এবং লাচ্ছির উপরে কি থাকে, বাদাম থাকে, কিশমিশ থাকে এবং অন্যান্য যে বিষয়গুলো সুন্দরভাবে যেগুলো ডেকোরেশন করা হয়ে থাকে সেগুলোকে বলা যায় কোষীয় অঙ্গাণু। একদম সহজ ভাবে এটা তোমরা মনে রাখতে পারো। আমি আশা করি তোমরা প্রোটোপ্লাজম সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়েছো। এখন যদি তোমরা প্রোটোপ্লাজম তোমরা বইয়ে যদি রিডিং করো তাহলে প্রোটোপ্লাজম সম্পর্কে তোমাদের আর কোনো সন্দেহ তৈরি হবে না ইনশাল্লাহ। এখন আসো আরেকটা ভাইয়া, সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম, এই দুইটার মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, কোনটা সাইটোপ্লাজম এবং কোনটা প্রোটোপ্লাজম। তো দেখো প্রোটোপ্লাজম তো তোমার ক্লিয়ার, এখন তোমার দাঁড়াচ্ছে যে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কিরকম, যে সাইটোপ্লাজম তোমার কথা হচ্ছে যে প্রোটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজম থেকে তুমি যদি নিউক্লিয়াসটা বাদ দাও, কি বললাম যে সাইটোপ্লাজম হচ্ছে যে প্রোটোপ্লাজম থেকে তুমি যদি নিউক্লিয়াস বলতে এই যে উপরে যে অঙ্গাণুগুলো রয়েছে, উপরে অঙ্গাণুগুলোকে ভেসে ভেসে রয়েছে কি প্রোটোপ্লাজমের উপরে না, হ্যাঁ এখানকার মধ্যে তোমার মনে করেছে গোলগি বডি রয়েছে, তারপরে হচ্ছে তোমার রাইবোসোম রয়েছে, সেন্ট্রিওল রয়েছে এবং অন্যান্য যে অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলোর মধ্যে কিন্তু একটা নিউক্লিয়াসও রয়েছে। এই সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে, অর্থাৎ এই প্রোটোপ্লাজম থেকে তুমি যদি নিউক্লিয়াসটাকে তুমি সুন্দর করে মনে করছো এখান থেকে এই বড় নিউক্লিয়াসটাকে তুমি বাইরে বের করে নিয়ে আসলা, নিউক্লিয়াস কি করলা, যে প্রোটোপ্লাজম থেকে তুমি নিউক্লিয়াসটাকে কি করলা, বাইরে বের করে নিয়ে আসলা। এখন প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে যখন তুমি বাইরে বের করে নিয়ে আসলা, বাইরে বের করে নিয়ে আসার পর যে অবশিষ্ট যেটা রয়েছে, অর্থাৎ অবশিষ্ট রয়েছে যেমন অন্যান্য অঙ্গাণুগুলো রয়েছে প্লাস কি প্রোটোপ্লাজম রয়েছে, এবং এই নিউক্লিয়াসটা বাইরে বের করে নিয়ে আসার পর যে অবশিষ্ট অঙ্গাণুগুলো সহ যে তরলটা রয়েছে সেটাকে বলা হয় যে সাইটোপ্লাজম। আমি আশা করি তোমরা প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম সম্পর্কে বুঝতে পেরেছো। সহজ কথা, প্রোটোপ্লাজম থেকে তুমি শুধুমাত্র নিউক্লিয়াসটাকে বের করে দাও, বাকি যে অবশিষ্ট সব কিছু থাকবে সব পুরোটাকে তখন কি বলা হবে, সাইটোপ্লাজম। ক্লিয়ার? এই সম্পূর্ণ অংশটাকে তখন কি বলা হবে, সাইটোপ্লাজম। ক্লিয়ার? আমি আশা করি তোমরা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমরা যদি বইটা রিডিংস পড়ো তাহলে তোমরা সুন্দরভাবে বাকি টপিকসগুলো বুঝতে পারবা, তোমাদের কাছে এখন ইজি হয়ে যাবে। দেখো আমাদের আজকের সর্বশেষ টপিক সেটা হচ্ছে কি কোষ ঝিল্লি। আমি তোমাদেরকে শুরুতে ঝিল্লি এবং প্রাচীর সম্পর্কে একটা বিস্তারিত বলেছি, এখন আমরা জানবো কোষ ঝিল্লি, তাই না? কোষ ঝিল্লি, দেখো কোষ ঝিল্লি আমি তোমাদের শুরুতে বলেছি, ঝিল্লির কথা অর্থ হচ্ছে কি পাতলা আবরণ, অর্থাৎ কোষের ভিতরে যে পাতলা আবরণটা রয়েছে সেটাকে বলা হয় যে কি কোষ ঝিল্লি। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে ওই কোষ ঝিল্লির বিষয়টা বুঝিয়েছিলাম। আচ্ছা, এখন কোষ ঝিল্লির মধ্যে দুইটা বিষয় রয়েছে। কিরকম, যেমন কোষ ঝিল্লিগুলো কীভাবে অবস্থা থাকে, আমি তোমাদেরকে কোষ ঝিল্লি যেটা বলেছিলাম যে ডিমের কি ভিতরের যে আবরণটা পাতলা পর্দার মতো আবরণ, ঝিল্লি কথা অর্থ হচ্ছে কি পাতলা পর্দার মতো, পাতলা কি পর্দার মতো আবরণ, তাই না? এরকম পাতলা পর্দার মতো। তো দেখো একটা কোষের ভিতরে কোষ ঝিল্লিগুলো কিভাবে অবস্থায় থাকে, এইরকম। এগুলো একটু চিকন হতো, আমি সেরকম আর্টে আর কি পারদর্শী নই। দেখো যে কোষ ঝিল্লির ভিতরে কিরকম অবস্থায় থাকে, এই যে তুমি একটা কোষ ঝিল্লি দেখো আঙ্গুলের মতো কিছু প্রক্ষিপ্ত অংশ দেখতে পাচ্ছ না, কোষ ঝিল্লি কিন্তু মূলত এইভাবে থাকে, এরকম অসংখ্য ইয়া মেলে, এরকম আমি তোমাদেরকে আরো একটু বিস্তারিতভাবে বলি, এরকম আরো রয়েছে এরকম,
এরকম অসংখ্য বিষয় নিয়ে। অর্থাৎ একটা কোষ প্রাচীর যদি তুমি গোলভাবে চিন্তা করো তাহলে কোষ ঝিল্লিটা এই মতো আঙ্গুলের মতো প্রক্ষিপ্ত অবস্থায় থাকে, এইরকম অবস্থা থাকে। বুঝছো? এরকম আঙ্গুলের মতো প্রক্ষিপ্ত আর ঘন ঘন লাগানো অবস্থায় থাকে, এটাকে বলছে ঝিল্লি। তো দেখো ঝিল্লির কিন্তু উপরের দিকে তো আঙ্গুলের মতো, আমি যে কথাটা বারবার বলছিলাম যে আঙ্গুলের মতো একটা প্রক্ষিপ্ত অঞ্চল থাকে না, এই আঙ্গুলের মতো যে প্রক্ষিপ্ত অঞ্চলটা, এই প্রক্ষিপ্ত অঞ্চলগুলোকে বলা থাকে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই, এটা কিন্তু আমাদের ক নম্বর একটা কোশ্চেন আসে যে মাইক্রোভিলাই কাকে বলে। অর্থাৎ কোষ ঝিল্লির ভিতরে আঙ্গুলের মতো যে প্রক্ষিপ্ত অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে কি বলা হয়? দেখ, মাইক্রোভিলাই। এইটা একটা মাইক্রোভিলাই, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই পুরো সবগুলোকে কি বলা থাকে? একটা মাইক্রোভিলাই। এবং এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নালিকা রয়েছে। নালিকার মতো স্তর রয়েছে যেটাকে আন্তঃকোষীয়, এরকম 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 কিছু কিছু নালিকা রয়েছে। এটাকে বলা হয় থাকে আন্তঃকোষীয় স্থান। কি বলা হয়? আন্তঃকোষীয় স্থান। অর্থাৎ দুইটা কোষের মধ্যে একটা কমন যে স্থানটা থাকে সেটা হচ্ছে কি আন্তঃকোষীয় স্থান। আমি আশা করি তোমরা কোষ ঝিল্লি বিষয়টা বুঝতে পেরেছো। ঝিল্লির কথাবার্তা হচ্ছে কি পাতলা পর্দার মতো। তাহলে কোষ ঝিল্লি কিরকম অবস্থা থাকে? আমি তোমাদেরকে শুরুতে বলেছি যে একটা কোষের ভিতরে কোষ ঝিল্লি কিরকম ঘন ঘন লাগানো অবস্থা থাকে প্রাচীরের ভিতরের দিকে। এখন এটাকে যদি আমরা একটু কি করি, যেখানে জুম করে নিয়ে আসি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। যেখানে কি রয়েছে যে উপরের দিকে যে আঙ্গুলের মতো প্রক্ষিপ্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি? মাইক্রোভিলাই বলছি। এবং এর ভিতরে যে তোমার ক্ষুদ্র অনুনালিকা অর্থাৎ শিরার মতো যে বিষয়গুলো রয়েছে বা যে নালিকাগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি? অন্তঃকোষীয় স্থান। অর্থাৎ দুইটা কোষের মধ্যে এই স্থানগুলো দেখা যায়। তো আমি আশা করি তোমরা কোষ ঝিল্লি বিষয়টাও বুঝতে পেরেছো। তো আজকে ছিল এই আমাদের 3 টপিকস নিয়ে কথা বলার। তো আমি তোমাদেরকে শুরুতে বলেছি যে কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম এবং কি কোষ প্রাচীর, এই তিনটা। এখান থেকে মূলত আমাদের কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে? এখান থেকে মূলত কোষ প্রাচীর যেটা রয়েছে, কোষ প্রাচীর, এখান থেকে সাধারণত তোমার সেরকম কোশ্চেন করে না। সাধারণত যদি তোমার বিভিন্ন ক্ষেত্রে, যেমন দেখা যাচ্ছে যদি কোনো হঠাৎ কোনো স্যারের মনে হলো যে এটা একটু দেয়া যায়, সেখান থেকে তোমার গতে আসতে পারে, এটা বোর্ডের ক্ষেত্রে গতে আসতে পারে। আর সচরাচর কোষ ঝিল্লি এটা কতে, এবং মাইক্রোভিলাই কাকে বলে জাস্ট কতে আর কি। প্রোটোপ্লাজম কাকে বলে এগুলো কি কতে সংজ্ঞামূলক। গ এবং ঘর যদি শুধুমাত্র গ যদি দিতে চায় তাহলে সেটা হচ্ছে এরকম। এবং এরকম এক্সেপশনাল হতে পারে যদি কোনো তোমাদের মানে সচরাচর এরকম হয় আর কি। ব্যতিক্রম হতে পারে যদি কোনো তোমাদের স্যার মনে করে যে না এবার কোষ প্রাচীরের জায়গায় কোষ ঝিল্লিটাতে দিতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো আমি আশা করি তোমরা কি কোষ ঝিল্লিটাও বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি আশা করি তোমরা সকলেই পুরো ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবং তোমরা যদি কেউ কোথাও অর্থাৎ আমাদের ক্লাসের যদি কোনো অংশে বুঝতে না পারো, তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারো। আমরা ইনশাল্লাহ আজিজ আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। এবং এই ক্লাসটা করার পর এখন যদি তুমি তোমার বইটা সুন্দরভাবে রিডিং পড়ো, তোমার কাছে কোনো বিষয়, আমি আশা করি যে মহান আল্লাহ তাআলার ভরসা করে যে তোমাদের কাছে কোনো বিষয় আর কি কঠিন লাগবে না, বা তোমাদের কাছে কোনো বিষয় অজানা মনে হবে না যে ভাই আমি এই বিষয়টা বা কোষ ঝিল্লি প্রাচীরে এই বিষয়টা কি বা এটা কি, এটা আর অজানা লাগবে না। আমি তোমাদেরকে আলহামদুলিল্লাহ যতটুকু আমার সাধ্যমতো চেষ্টা করার আমি দিয়েছি। এখন জাস্ট তুমি এই ক্লাসটা করার পর এখন তুমি শুধু বই রিডিং পড়বা, দেখবা যে সব কিছু তোমার কাছে পানির মতো ক্লিয়ার, বুঝতে পারবা। আমি আশা করি তোমরা সকলে আমার ক্লাসটা বুঝতে পেরেছ এবং তোমরা সকলে তোমাদের ফ্রেন্ডসদের ক্লাসটা শেয়ার করে দিবে। সেই সাথে তোমরা সকলে আমাদের সঙ্গে থাকবে আমাদের নেক্সট ভিডিওগুলোর সাথে।